চালু করছো? চালু করো। কই চালু করো। এসি ছাড়া নাই না, পেজে কিভাবে ক্লাস না আপনার প্রোফাইল দিছে কই প্রোফাইলে তুমি কি বলদ বুঝো না এগুলো যে পেজ থেকে ইয়ে হইতেছে না ইয়ে থেকে ইয়ে হইতেছে দুটো দিয়ে ঢুকলাম এটা পেলাম না ওকে আসসালামু আলাইকুম তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা কি শোনা যাচ্ছে একটা ফোন কই ওকে সো গ্রুপ থেকে কি ক্লাস দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও এন্ড সবকিছু ঠিকঠাক আছে হোপফুলি তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস ওকে ফাইন সো আমরা শুরু করি নাকি তো আজকে আমাদের অপরিচিতা পর্ব 2 নিয়ে আমাদের আলোচনা হবে এন্ড আশা করি যে যাও তো আশা করি যে আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করে ফেলবো ঠিক আছে ওকে ফাইন আচ্ছা তো যারা প্রথম ক্লাস অপরিচিতা যারা প্রথম ক্লাস করো নাই তারা আসলে আজকের ক্লাসটা করে খুব বেশি তোমাদের লাভ হবে না হ্যাঁ ওকে ভেরি গুড তো আমরা শুরু করি আমাদের অপরিচিতা গল্পের এবং আজকের ক্লাসে আমরা বোর্ড প্রশ্নগুলো হচ্ছে সলভ করব যে আসলে বোর্ড প্রশ্নগুলো কিভাবে আমাদের পরীক্ষাতে এসেছে হ্যাঁ আচ্ছা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে এবং বাকি যে অংশ রয়েছে সেটা আমরা শেষ করব হ্যাঁ ওকে ফাইন তো গত ক্লাসে আমরা কোন স্লাইড পর্যন্ত পড়েছিলাম কেউ আমাকে একটু বলবা কোন স্লাইড পর্যন্ত গত ক্লাসে আমি পড়েছিলাম কেউ একটু জানাও দেখি গত ক্লাসে কোন স্লাইড পর্যন্ত পড়েছিলাম কেউ কি বলতে পারবা তাহলে আমরা আজকে এর পরের স্লাইড থেকে হচ্ছে পড়াটা আরম্ভ করি হ্যাঁ কোন স্লাইড পর্যন্ত কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম এটা পড়েছিলাম তার হ্যাঁ এটা পড়েছি আচ্ছা আমি একটু চেক দিয়ে নিই তাহলে আমি বুঝবো যে আসলে কতটুকু পর্যন্ত ওকে লাস্ট স্লাইড কোনটা জানি ছিল লাস্ট স্লাইড বাড়ির সকলে তো রাগিয়া আগুন এই স্লাইড পর্যন্ত মনে ছিল তাই না আচ্ছা আচ্ছা এইটা মনে হয় আমাদের ইয়ে ছিল হ্যাঁ এইটা তো বাড়ির সকলে তো রাগিয়া আগুন তাই না আমি ঠিক আছে কিনা বলো তো গত ক্লাসে এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছে তাই না বাড়ির সকলে তো রাগিয়া আগুন এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছে আমি কি ভুল বলছি বলো ঠিক আছে তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস ঠিক আছে ঠিক আছে এই স্লাইড পর্যন্ত পড়ানো হয়েছে ইয়েস ঠিক আছে কিনা বলো তো একটু প্লিজ ঠিক আছে ওকে ভেরি গুড তাহলে আমরা ঠিক আছে হ্যাঁ তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস হ্যাঁ তো এই জায়গা থেকে আমরা গত ক্লাসে এখান পর্যন্ত পড়েছি যে বাড়ির সকলে তো রাগিয়া আগুন কলিজে চার পাও হইয়া আসিল হ্যাঁ আচ্ছা এরপর আমরা যাই এরপর বলছে বরযাত্রী এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না অথচ আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল অর্থাৎ বরযাত্রী যারা রয়েছে অর্থাৎ অনুপমরা এই অনুপমরা তারা খুবই হতাশ এটা নিয়ে যে বিয়ে হলো না কিন্তু আমাদেরকে খাওয়াই দিল ধরো তোমার বাড়িতে তুমি গেছো বিয়ে করার জন্য তোমার শ্বশুর মশাই কি করলো তোমার খাওয়াই দিল রোস্ট মাংস পোলাও কুরমা খাওয়াই দিল খাওয়াই দিয়ে বললো বাবা
তোমার কাছে মেয়ে বিয়ে দিব না, যাও গা তুমি। তাহলে ব্যাপারটা অপমান করা হইলো না? গেছি বিয়ে করার জন্য, আমাদেরকে খাওয়াই দিল। তো এই জন্য বলছে যে পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধা, পাকযন্ত্র মানে কি বুঝতে পারছো, মানে পাকস্থলী, পাকযন্ত্রটা এটাকে কি অন্ন শুদ্ধ মানে হচ্ছে অন্ন মানে খাবার, মানে খাবার সহ, বুঝছো, খাবার সহ। অর্থাৎ মনে হচ্ছে এই পাকযন্ত্রটাকে কি করি, খাবার শুদ্ধ টেনে টান মারিয়া ফেলিয়ে দিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ যেই খাইছি এই পাকযন্ত্রটা, এটাকে একেবারে ছিঁড়ে যদি ফেলে দিতে পারতাম, আমাদেরকে খাওয়াই দিছে, খাবারটা যদি বের করে ফেলতে পারতাম, তাহলে মনে হয় যে শান্তি লাগতো। বিবাহের চুক্তিভঙ্গ মানহানি দাবিতে নালিশ করিবা বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলেন। মামা বললো, হ্যাঁ বিবাহের আমাদের মানহানি করছে, এই মানহানির চুক্তিতে তাকে কি করবে, মানহানির মামলা করবে। হিতৌষীরা বুঝাই দিল, হিতৌষীরা মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী বা উপকারী, অর্থাৎ অনুপমদের যারা উপকার করতে চায়, শুভাকাঙ্ক্ষী, তারা বুঝাই দিল তা হইলে তামাশার যেটুকু আছে তাহা পুরা হইবে। অর্থাৎ যদি মামলা করতে যান এইটা নিয়ে, তাহলে যেই তামাশাটুকু বাকি আছে ওই তামাশাও পূরণ হবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়া ছিলাম, অর্থাৎ আমিও কি ছিলাম, খুব রেগেছিলাম যে আমাদেরকে, আমার কাছে মেয়ে বিয়ে দিল না, কিন্তু আমাকে কি করলো, খাওয়াই দিল, ভালো মন্দ খাওয়াই দিল। ওকে, বুঝছো, বলো তো, বুঝছো? ঠিক আছে, তাহলে এই স্লাইডটা কি বুঝতে পারছো? জানাও তো প্লিজ, এই স্লাইডটা কি বুঝতে পারছো? তাহলে কি অনুপম নিজেও কি ছিল, বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম, অর্থাৎ অনুপম নিজেও খুব রেগেছিল। কেন রেগেছিল বলো তো? নেট কি ঠিক আছে? ওকে, ভেরি গুড, তাহলে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, বাহিরের কমেন্ট করলে কিন্তু আমি আজকে একদম এক সপ্তাহের জন্য তাকে মিউট করে দিব। বাহিরের কমেন্ট করলে আজকে এক সপ্তাহের জন্য মিউট করে দিব, কজ এটা কিন্তু অনেক বড়। এখন এত কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টের উত্তর, মানে আমি কিন্তু কমেন্ট দেখতে দেখতে আমার কিন্তু সময় চলে যাবে। তো কাজে বাহিরের কমেন্ট করলে আমি কিন্তু আজকে মিউট করব, টু বি অনেস্ট আজকে মিউট করে দিব। হ্যাঁ, কোন গতিতে শম্ভুনাথকে বিষম জব্দ হইয়া আমার পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তাঁত দিতে, এটাই কেবল কামনা করিতে লাগলাম। অনুপম কামনা করতে যে শম্ভুনাথ যদি বিষম জব্দ, মানে একদম খুব খারাপ অবস্থা, হ্যাঁ, খারাপ সিচুয়েশনে পড়ে, মেয়েকে নিয়ে আর পারতেছি না, মেয়েকে বিয়ে করতেছি না, আমার পায়ে ধরে এসে যদি পড়ে, বাবা অনুপম আমার মেয়েটাকে বিয়ে করো। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যে রং একেবারে কালো নয়, একটা কালো রং, বিয়ে হয় নাই, কালো রং বলতে এখানে বোঝানো দুঃখ, হতাশা, একটা হতাশা তার ভিতরে কাজ করতেছে যে আমাকে, আমি বিয়ে করতে পারলাম না, বাংলা সিনেমার বাপ্পারাজের মতো, বুঝছো? এটার পাশাপাশি তার মধ্যে আরেকটা স্রোত বইতেছে, যেটা কালো নয়, অর্থাৎ যেটা খুব দুঃখের নয়। সেটা কেমন? সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়েছে, অর্থাৎ সারাক্ষণ সেই অপরিচিতার কথাই তার মনে পড়ে, বুঝছো? যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গে। অর্থাৎ দেওয়ালটা যখন বিয়ে হয়েছে তখন এক দেওয়ালের এই পাশে ছিলাম আমি, এই পাশে ছিল সে, এই দেওয়ালটা আড়ালে রয়ে গেছে, না থাকলে আমিও তাকে দেখতাম, সে আমাকে দেখতো। এই জন্য বলছে দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এই আক্রোশের, তো এই প্রশ্নটা সলভ করো, এটা কি হবে বলো তো? এই যে গ্যাপ, এই শূন্য স্থানে এখানে কি হবে বলো? আমি কিন্তু নিষেধ করছি, একজন একটা কমেন্ট করলে বারবার তো একজন, তো এটা কি হবে বলো তো? কালো রং। ওকে, আচ্ছা, এরপর দেখো কপালে তার চন্দনাকা, এবার সেই অপরিচিতাকে সে চিন্তা করতেছে যে কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। বলছো কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, সেই অপরিচিতা, সে লাল শাড়ি পরে, মুখে তার লজ্জার রক্তিমা। লজ্জা পেলে মানুষ যেমন লাল হয়ে যায়, মেয়েরা লজ্জা পেলে লাল হয়ে যায়, লজ্জা পেলে লাল হয়ে যায় না? হৃদয়ের ভেতর কি যেন কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়া পড়েছিল। ফুল আমাকে এভাবে, যে আমার কল্পলোকের কল্পলতাটি সমস্ত বসন্তের সমস্ত ফুল, বসন্তের যত ফুল আছে সকল ফুল নিবেদন করিবার জন্য নত হইয়া পড়িয়াছে, নত হয়ে গেছে। ফুল নিবেদন করে কিভাবে? এইভাবে, নাকি এমনে এমনে দেয় ফুল? না, এইভাবে নত হয়ে ফুল দেয়, আই লাভ ইউ ডার্লিং, তাই না? তো এই জন্য বলছে যে সমস্ত বসন্তের ফুল, আমার কল্পনা, তার কল্পনা, সে কল্পনা করতে যে সমস্ত ফুল তাকে নিবেদন করার জন্য নত হইয়া পড়েছে। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল একটি মাত্র পা ফেলবার অপেক্ষা, এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু মুহূর্তে অসীম হইয়া উঠিল। মানে এখানে বোঝাচ্ছে সেই বিয়ের পদক্ষেপ মুহূর্তে অসীম হইয়া উঠিল, বুঝছো? গেল। একদিন যে সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া
তার প্রত্যেকটি কথা স্পুলিং এর মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিল। কিছু মানুষ আছে না, এমন ভাবে তোমাকে সুরসুরি দিয়ে কথা বলবে। বিবাহিত কিছু সিনিয়র ভাইয়ের কাছে গেলে এমন ভাবে তোমাকে বলবে যে হ্যাঁ আমার মানে বউ এইটা সেইটা, এমন ভাবে বলে মনে হয় যে এখনই বিয়ে করে ফেলি। তো এই যে বিনুদা, তার ভাষা অত্যন্ত সংকীর্ণ, সে এমন ভাবে বলে মনে হয় স্পুলিং এর মতো আগুনের ফুলকি দেখো না, এরকম আগুনের ফুলকির মতো তার ভিতরে গিয়ে লাগে, উফ সেই মেয়ে কি জানি কি। হ্যাঁ বুঝছো, মনে হচ্ছে তার মনের মধ্যে আগুন জ্বালাই দিছে, আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে তার মনে। বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারি না। অনুপমের খুব দুঃখ যে বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনতে পারি না। আমাকে বাহিরে তো আমি তাকে দেখলামই না, তাকে ছুইলামও না, কিন্তু আমি যে তাকে মনে আনবো আমি সেটাও পারতেছি না। এই লাইনটা অনেকেই বুঝে না। ব্যাপারটা হচ্ছে আমি তো তাকে দেখি নাই, দেখলেই না আমি তাকে মনে আনতে পারতাম। তুমি যাকে নিয়ে চিন্তা করো, তুমি যাকে নিয়ে কল্পনা করো, যাকে তুমি মনে আনো, মনে আনার পর তুমি বিভিন্ন রকম চিন্তা ভাবনা করো, এই করতেছো, হাতটা একটু ধরতেছো, একটু জড়াই ধরতেছো, তাকে তো তুমি আগে চোখ দিয়ে দেখা লাগবে। কিন্তু অনুপমের দুঃখ যে আমি তাকে দেখলাম না, তাকে মনেও আনতে পারতেছি না, কারণ আমি তাকে চোখেই দেখি নাই। যাকে চোখে দেখি নাই তাকে আমি কিভাবে মনে আনবো? মনে আনতে গেলে তো তোমার আগে চোখে দেখা লাগবে। তার খুব দুঃখ যে আমি তাকে চোখেও আনতে পারতেছি না, আফসোস, মনেও আনতে পারতেছি না। বুঝছো? এখন সে যদি দেখতো একটা বার, তাহলে সে মনে আনতে পারতো। মনে কিভাবে আনতে পারতো? হ্যাঁ দেখছে, তারপর সে তার মতো করে বিভিন্ন ধরনের দুষ্টামি চিত্র সে এঁকে নিত, কিন্তু সে সেটা পারতেছে না। কথা কি বুঝছো বাবু? আচ্ছা গেল। এরপর খেয়াল করো, এই জন্যই মন সেদিনকার সেই বিবাহ সবার দেওয়ালটুর বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটার আমার এক ফটোগ্রাফ দেখানো হয়েছে, অর্থাৎ অনুপমের ফটোগ্রাফ মেয়েকে দেখানো হয়েছে। পছন্দ করিয়াছে বই কি, না করিবার কোনো কারণ নাই। অর্থাৎ সেই মেয়ে আমাকে পছন্দ করবে না, এটা হতেই পারে না। আমার মন বলে সেই ছবি তার কোনো একটি বক্সের মধ্যে লুকানো আছে। আমার যে ছবিটা তাকে দেওয়া হয়েছে সেই ছবি নিশ্চয়ই তার কোনো বক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরলা দুপুরে সে কি খুলিয়া দেখে না? আমার যে ছবি, সেই ছবিটা সে কি নিরলা দুপুর যখন কেউ নাই সেই দুপুরে সে কি বক্সের মধ্যে থেকে আমার ছবিটা খুলে দেখে না? যখন ঝুঁকিয়া পরে দেখে তখন ছবির উপর কি তার মুখের দুধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না? যখন সে এইভাবে ছবি দেখে তখন তার এই চুল আমার ছবির উপর এসে পড়ে না? অনুপম এটা চিন্তা করতেছে। এখন আমার কথা হলো, ছবির উপর যদি তোর মানে চুল হয়, তাহলে তোর প্রবলেমটা কি? চুল পড়লে এটা এত রোমান্সের কিছু না, এটা তো ছবির উপর পড়ছে। আজ বাস্তব হইলে তাহলে বুঝতাম তুই শ্যাম্পু করা চুলের গ্রাম নিতে। এখন তো সেটাও পারতেছি না। সেটা পারবা না। তো সে তারপরও তার ফিলিংস যে তার চুল তার ছবির উপর এসে পড়বে। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে তাড়াতাড়ি সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটি লুকিয়ে ফেলে না? যখনই দেখে যে বাইরে থেকে পায়ের আওয়াজ আসে টং টং টং, তখন সে সাথে সাথে এই ছবিটা নিয়ে তার আঁচলের মধ্যে ঢুকিয়ে ফেলে না? এটা তার, সে চায় যে আমি তার আঁচলের কাছে যেতে না পারি, কিন্তু আমার ছবিটা তার আঁচলের ভিতরে ঢুকে যায়, এটাই আমার শান্তি। বুঝছো কি দুষ্ট কথা? হ্যাঁ কথা বুঝছো? আচ্ছা গেল, তাহলে বুঝতে পারছো। এরপর খেয়াল করো, এখানে দেখো আমার ফটোগ্রাফ দেখে কল্যাণী অনুপমকে পছন্দ করেছে, অনুপমের ফটোগ্রাফ দেখে কল্যাণী অনুপমকে পছন্দ করেছে, অনুপম থেকে এটা শুনেছে। অনুপম কার থেকে এটা শুনেছে বলো তো? অনুপম কার থেকে এটা শুনছো? বলো। কেউ বলো তো কার থেকে এটা শুনছে? ভেরি গুড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার থেকে? না বিনোদার থেকে না। হ্যাঁ কার থেকে বলো তো? হরিশের থেকে শুনছে। হ্যাঁ গুড। আচ্ছা এরপর দেখো দিন যায়, একটা বছর গেল, এরপর বিয়ে ভাঙার পর 1 বছর চলে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই তুলতে পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলে যাবে তখন বিবাহ দেখাবার চেষ্টা করবে। যখন মানুষ এই বিয়ে ভেঙে গেছে এই কথা ভুলে যাবে তখন বিয়ের জন্য চেষ্টা করবে। একদিন আমি শুনিলাম, একদিন কি শুনিল, মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, কিন্তু সে পণ করেছে। পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা। সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশ, পুলক মানে হচ্ছে আনন্দ, পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। অনুভব চিন্তা করতে লাগলো যে সে যেহেতু বিয়ে করবে না, তার মানে সে আমাকেই মনে মনে ভাবতেছে, আমার জন্যই সে বিয়ে
কি করছে, রিজেক্ট করে দিছে। এখন সে চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে আসে, সে খায় না, সে চুল বাঁধে না, বুঝছো? এটা অনুপম চিন্তা করতেছে, বুঝছো? তার বাপ তার মুখের পানে চায় আর ভাবে না আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো একদিন তার ঘরে আসিয়া দেখে মেয়ের দুই চোখ জল ভরা। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখে জল মুছিয়া বাংলা সিনেমার মতো বলে, কই কিছুই তো হয় নাই বাবা। বাবার এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ের একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সারা সহিল না। অর্থাৎ যখন অনাবৃষ্টির দিনে বৃষ্টি না হলে ফুলের কুড়ি যেমন ঝিমাই যায়, মেয়ে এরকম ঝিমাই গেছে। তখন অভিমান ভাসাইয়া দিয়ে তিনি ছুটিয়া আসিলেন আমার ধারে, আমাদের ধারে। অনুভব ভাবতেছে যে যখন কাম হইতেছে না, মেয়ে যখন মরে যাচ্ছে, মেয়ে যখন ঝিমাই গেছে, তখন সম্পূর্ণ সব দুঃখ কষ্ট রাগ সবকিছু ভুলে অনুপমের কাছে চলে আসছে। বাবা অনুপম, তুমি আমার মেয়েকে তুলে নাও, গ্রহণ করো। এটা সে ভাবতেছে, তার কল্পনা। কিন্তু এই বোকা ছেলে, তার কল্পনা যে আসলে ভুল, এটা তো সে বুঝে নাই, বুঝছো? কল্পনাতে তো অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু বাস্তবতা তো মিলে না। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারা বাহিতেছিল, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফস করিয়া উঠিল। অর্থাৎ এই যে কল্যাণীকে নিয়ে, সেই অপরিচিতাকে নিয়ে আমি যে চিন্তা করতেছি, এই অপরিচিতা তাকে নিয়ে চিন্তা করাটা এখন সাপের মতো ফোঁস ধরিয়া উঠছে। সাপ যখন অতি বেশি উত্তেজিত হয়ে যায়, তখন দেখবে যে ফোঁস ধরে উঠে। আমাদের অনুভব অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, বুঝছো? তাকে নিয়ে চিন্তা করতে করতে। অবশ্য যেরকম চিন্তা আমরা করছি, উত্তেজিত হওয়ারই কথা, আমরা গভীরে না যাই। সে বললে, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো যাক, আলো জ্বলুক, দেশে বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখে জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করি আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করি আমাকে আরেকবার উড়িয়ে যাইতে দাও। আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবর দিয়ে আসি গে। এই বিরোহিনী বলতে বোঝানো হচ্ছে অপরিচিতা। সে তো ভাবতেছে যে কল্যাণী সেই অপরিচিতা, সে বিরহে কাতর। এই জন্য বলছে যে এই বিরোহিনীর কানে আমি সুখবর দিয়ে আসি যে সোনামণি, আমি আবার আসতেছি তোমাকে বিবাহ করিবার জন্য। ঠিক আছে? তো এরপর খেয়াল করে দেখো, তারপর মনের মধ্যে দুঃখের রাত বহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিয়া একেবারে সেই দেওয়ালের বাহিরে রহিল। সমস্ত পৃথিবী তার সবাই ভিতরে প্রবেশ করিল, একটি মাত্র মানুষ। তারপর আমার কথা পুরলো, কিন্তু কথা এমন করিয়া পুরাইল যেখানে আমি আসি তাহা অপুরাণ হইয়া গেছে। সেখানকার বিবরণ একটুখানি বলি, আমার এই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিলাম। এই তীর্থে বলতে বোঝানো হচ্ছে কানপুর। এই তীর্থ বলতে বোঝানো হচ্ছে কানপুর, অর্থাৎ কল্যাণীদের এলাকায়। আমার উপরে ছিল ভার, কারণ মামা একেবারে হাবড়ার পোল পার হন নাই। অর্থাৎ মাকে নিয়ে অনুপম যাচ্ছে, মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, কারণ তার মামা হাবড়ার পোল পার হন নাই। হাবড়ার পোল হচ্ছে কলকাতার বাহিরে অধুরে একটা স্থান, এই স্থানও কখনো পার হন, অর্থাৎ মামা কখনো কলকাতার বাহিরেই যান নাই। এই জন্য অনুপম তার মাকে নিয়ে যাচ্ছে, বুঝছো? এইটা হচ্ছে ঘটনা। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার উপর নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি ভাজিতেছিল। যখন তোমরা এরকম ট্রেনে বাসে যখন উঠো, তখন কোনো কাম না থাকলে মাথার মধ্যে কত এলোমেলো কত চিন্তা আসে। হঠাৎ একা কোনো স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মিশে সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট, অর্থাৎ সবকিছু অজানা। স্টেশনের দ্বীপ, দ্বীপ বলতে বাতি, স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীর যেন কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহাই কত বহুদূর তাহাই দেখিতেছে, বুঝছো? অর্থাৎ সবকিছু তার অজানা। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে গাড়িতে আলোর নিচে কেমন পর্দা টানা? উত্তর হচ্ছে সবুজ পর্দা। আলোর নিচে সবুজ পর্দা টানা। তরঙ্গ বাক্স, জিনিসপত্র, তরঙ্গ বাক্স বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন জিনিস, মানে পত্রের যে বাক্স আর কি, জিনিসপত্র সমস্তকে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহার যেন স্বপ্নলোকের উলট পালট আসভাব। সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় অচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। এই কথা শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এটা শুনে তার মন প্রাণ আকুল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। এই বাঙালি মেয়ের গলা এত জোস, এত কিউট, মনে হয় যে আমি গান শুনিলাম। কি শুনিলাম? গান শুনিলাম, বুঝছো? আচ্ছা, তারপর দেখি, তারপর কি?
অনুপম কিন্তু যথেষ্ট ফাউল একটা পোলা। কেন বলতেছে আমি পরে একটু তোমার বুঝাইতেছি। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়ে একটা শ্রেণীভুক্ত করিয়ে দেওয়া চলে না। মানে এটাকে আমি শুধু মেয়ের গলা বলবো এটা তার জন্য এনাফ না। এ কেবল একটি মেয়ের গলা শুনিলেই মন ভরিয়ে উঠে এমন তো আর শুনি নাই। এই মেয়ে গলা শুনে মনে হচ্ছে এমন গলা আমি আর কখনো শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বাচনীয়, অন্তরতম মানে যেটা ভিতর থাকে, অনির্বাচনীয় মানে যেটা নির্বাচন করা যায় না, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ রূপ দেখে তুমি দেখলা যে এই মেয়ে চরম সুন্দর, কিন্তু কথা শুনে মনে হইলো এই মেয়ে এমন কেন কথা। কিছু কিছু মেয়ের কথা আছে না দেখতে সুন্দর কিন্তু কথা মনে হয় যে কাটা দিয়ে কারে, কাটা দিয়ে মনে হয় যে ফোড়া মারে, এরকম মনে হয় না? আবার কিছু মেয়ে আছে যে দেখতে একটু সুন্দর না কিন্তু ফোনে যখন কথা বলে হ্যালো, এই হ্যালো শোনার পর মনে হয় যে তাড়াতাড়ি তার কাছে যায়। এর থেকে সুন্দর মনে হয় পৃথিবীতে আর কোনো মেয়ে নাই। তো জন্য বলছে গলা হচ্ছে অন্তরতম, রূপ জিনিসটা বড় কম নয়। এটা তো শুধু সামনে থেকে দেখা যায়, কিন্তু গলা দিয়েও যে মানুষকে কাবু করে ফেলা যায় এটা সে জানে না, বুঝছো? আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখলাম না। মানে তাড়াতাড়ি সেই মেয়েটাকে দেখি কিনা যে কথা বলতেছে, কিন্তু কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গাঢ় তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। লণ্ঠন বলতে বোঝানো যায় বাতি। গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। ঠিক আছে, আমি জানালার কাছে বসে রইলাম। আচ্ছা, অনুপমের কাছে চিরকাল সবচেয়ে বড় সত্য কি? ওটা হচ্ছে গলার স্বর। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখাতে লাগলাম। সে যেন একটি তারাময় রাত্রির মতো আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। তারাময় রাত্রি যেমন সবকিছুকে আবৃত করে ধরে রাখে, কিন্তু তারাকে ধরা যায় না। তারাকে ধরতে পারো না? তো সেই নারী আমার পুরো হৃদয়, কিন্তু আমি তাকে ধরতে পারি না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। তাকে বিশেষায়িত করো, ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, তুমি চেনা কণ্ঠ না। এক নিমিষ হয় তুমি মনে হচ্ছে আমার পুরো চির পরিচিত। তুমি এমন আশ্চর্য পরিপূর্ণ চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর আমার উপর এসে বসেছ, সেই ফুলটি, অথচ যেই ফুলটির উপর এসে বসেছ সেই ফুলটি একটু টলে নাই, একটু নড়ে নাই। তুমি তেমন, বুঝছো? এরপর দেখো গাড়ি লোহার মৃদাঙ্গে তাল দিতে দিতে চলিল। মৃদাঙ্গে মানে তো বাদ্যযন্ত্র, ডক 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 করে চলে না? আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোয়া। ধোয়া মানে কি বুঝছো? ধোয়া হচ্ছে কিছু গানের, দেখবা যে গানের কিছু অংশ বারবার রিপিট হয়। যেমন কালা চশমা, গান কিন্তু অনেক বড়, কিন্তু দেখবে যে কতক্ষণ পর কালা চশমা কালা চশমা, এটা হচ্ছে কি? ধোয়া। বুঝছো কথা? বুঝতে পারছো? গানের কিছু অংশ দেখবে যে বারবার রিপিট হয়। গানের কিছু অংশ কি হয়? বারবার রিপিট হয়, বুঝছো? তো এটা হচ্ছে কি? ধোঁয়া। এটাকে বলো ধোঁয়া। এই যে তার কাছে এরকম যে গাড়িতে জায়গা আছে, তার কানে বারবার আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনা আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, শীঘ্রই আসিতে, হ্যাঁ ডাকিয়াছি, শীঘ্রই আসিয়াছি। এক নিমিষও দেরি করি নাই, অর্থাৎ এক সেকেন্ডও আর কি করে নাই, দেরি করে নাই, বুঝছো? এরপর দেখো রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতিটা স্টেশন একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল। যাই হোক, দেখা হইল না। সেই পাছে রাত্রির নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। এখান থেকে মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে অনুপম আর তার মা ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালির দল। আটদালির দল বলতে যারা পিয়ন, আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ আটদালির দল এগুলো নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোন এক ফৌজের বড়, ফৌজ বলতে সৈন্য, যেমন আর্মি, ভিডি, হ্যাঁ সেনাবাহিনী, এর হচ্ছে ফৌজ, সৈন্য। তো এরকম কোন একটা বাহিনীর বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ক্লাসে তারা উঠবে, এই জন্য তাদেরকে ত্যাগ করতে হবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠিয়ে এই এক বিষম ভাবনায় পড়লাম। সব গাড়িতেই ভিড়, ধারে ধারে বলতে মানে দরজায় দরজায় উকি মারিয়া দেখিতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের, খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড ক্লাসের এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া, ক্ষণমাত্র মানে একটি মাত্র দেরি না করে মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ার নাই। এখন বলবো ভাই অনুপম নিজেরা অক্ষম বলছে কেন? সে তো বিয়েই করে নাই। এই অক্ষম বাবা, সেই অক্ষম নাই। অক্ষম বলতে বোঝাচ্ছে তার আসলে শক্তি সামর্থ্যের ইয়া। তো সে তার মাকে নিয়ে ওর জিনিসপত্র তুলিবার জন্য সে যখন তুলতেছে,
তখন আসলে সে তুলতে পারতেছিল না, কল্যাণী ভিতর থেকে সেই অপরিচিত মেয়েটা সে নিজের টেনে এগুলো তুলতেছে, এই জন্য সে নিজেকে অক্ষম বলছে। বুঝছো? এই অক্ষম আবার অন্য কিছু মনে করিও না, তাহলে ঝামেলা আছে। বুঝছো কথা? বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে কি অপরিচিত গল্পের নায়িকার কোন ক্লাসের যাত্রী ছিল? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলো। এটা 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 সলভ করো দ্রুত। ভেরি গুড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আর অনুপমরা ছিল ফার্স্ট ক্লাস। খুব ইম্পর্টেন্ট এমসিকিউটা। আচ্ছা, এবার দেখো, সেই মেয়েটির কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল, আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল। অর্থাৎ তার একটা ছবি স্টেশনে পড়ে লইল, গ্রাহ্যই করলাম না, খেয়ালই করলাম না। তারপর কি লিখব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব। বসিয়ে বসিয়ে বাক্যের পর বাক্যের যোজনা, যোজনা মানে হচ্ছে কোন বাক্যের পর কোনটা বসবে, যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখলাম, এবার সেই মেয়েটিকে চোখে দেখলো, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল, অর্থাৎ তখনও তাকে সুর বলেই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখের পলক পড়তেছে না, অর্থাৎ মাও সেই মেয়ের দিকে তাকায় আছে। মেয়ের বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে যে কোথাও কোনো একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি, দীপ্তি মানে তেজ, নির্মল, সৌন্দর্য সুচিতা, সুচিতা মানে পবিত্রতা, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছুই বলা আমার পক্ষে অসম্ভব। এমন কি মানে আমি এতটাই ভালো করে তাকে দেখতে যে আমি এখন আর বিস্তারিত বলতে পারতেছি না। হয় না মাঝে মধ্যে যখন খুব সুন্দর কোনো মেয়েকে দেখবা, খুব সুন্দরী দেখলে, এই যে একবার তাকে চোখের পলকে একবার দেখছো, পরবর্তীতে তার সম্পর্কে তাকে যে কিভাবে বলবা, তার বর্ণনা তুমি কিভাবে দিবা, তার চোখ এমন, তার ঠোঁট এমন, মানে তোমার পক্ষে এই বর্ণনা দেওয়াই সম্ভব না। তো সে এরকম বলতেছে। তারপর খেয়াল করো, তারপর বলছে কি যে সে কি রঙের কাপড়, এরপর বলছে, এরপর লাইনটা ইম্পর্টেন্ট, এমনকি সে কি রঙের কাপড় পরিয়া কাপড় কেমন করে পরিয়াছে তাও ঠিক করিয়া বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশভূষা এমন কিছুই ছিল না যেটা তাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়ার মতো, অর্থাৎ সে এমন কোন জামা কাপড় পরে নাই যেটা তার থেকেও বেশি সুন্দর। এখন ধরো আমি যদি মানুষ হিসেবে আমি ধরো দেখতে শুনতে অনেক সুন্দর, এখন তুমি কিন্তু আমাকে দেখতেছো, আমি যে আজকে একটা নতুন পাঞ্জাবি পরছি, একটা যে জোস একটা পাঞ্জাবি পরছি, তুমি কি আমার পাঞ্জাবির দিকে তাকাইছো? তুমি কি ক্লাসের শুরুতে বলছো ভাইয়া আপনার আজকে নতুন পাঞ্জাবি, আপনার পাঞ্জাবিটা জোস, ওয়াও, অস্থির বলছো? বলো নাই। কেন বলো নাই? কারণ তুমি জানো যে কারণ আমি আমার পাঞ্জাবির থেকে অনেক বেশি সুন্দর, এই জন্য আমার পাঞ্জাবির দিকে তোমার আর ফোকাস নাই। কিন্তু আমি যদি দেখতে যদি কাইল হইতাম, আমার ছেলেরা যদি জঘন্য হইতো, দেখতে শুনে আমি যদি খুব বেশি সুন্দর না হইতাম, এত হ্যান্ডসাম, লুকিং হ্যান্ডসাম না হইতাম, তাহলে তুমি কিন্তু ক্লাসে ঢুকার সাথে সাথে প্রথমে তোমার পাঞ্জাবির দিকে চোখ পড়তো, ভাইয়া আপনার এত জোস পাঞ্জাবি, তাই নয় কি? এখন কেন বলো নাই? কারণ আমি আমার পাঞ্জাবির থেকে সুন্দর। কথা বুঝছো? কথা কি বুঝতে পেরেছো তোমরা? তো এখন ঘটনা হচ্ছে এটা, বলছে যে তার বেশভূষা এমন তেমন কিছু নাই যেটা তার থেকেও বেশি সুন্দর হবে। বিল গেটস যদি একটা জামা পরো, তুমি কি বিল গেটসের দিকে তাকাবা না তার জামার দিকে? কিসের দিকে তাকাবা? তার জামার দিকে তাকাবা নাকি? না, তুমি তার দিকেই তাকাবা। এবার সেটা যদি গুলিস্তানের জামা হয় তবুও সেটা দোষের কিছু না। কিন্তু তুমি তো ফকিন্নি, তুমি দেখবে একটা দামি জামা বসুন্ধরা থেকে যমুনা থেকে নিয়ে পরিও, সবাই তোমার জামার দিকে, আল্লাহ তুই এত সুন্দর জামা কই পাইছস? বলে নাই? তোমার লাইফে তোমাকে কেউ না কেউ এটা বলছে। তার মানে কি তোমার থেকে তোমার জামা বেশি সুন্দর, তুমি কিন্তু অত সুন্দর না, কিন্তু আমাকে বলবা না। কারণ কি আমি তো আমার জামার থেকে বেশি সুন্দর, বুঝছো? তো যাই হোক, আর বেশি না বলি, আমি আসলে নিজের সম্পর্কে প্রশংসা করতেই পারি না, মানে যেটা একটুক তো বলা দরকার আমি পারি না, এটা আমার সবচেয়ে বড় মানে দোষ, আমি নিজের কথা নিজে বলতে পারি না। তো তোমরা আশা করি বুঝছো। যাই হোক, আসা এরপর সে নিজেকে চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তের উপর দাঁড়াইয়া যে গাছটি ফুটিয়াছে সে গাছকে সে একবার অতিক্রম করিয়া উঠিয়াছে। অর্থাৎ সে যে গাছে, যে রজনীগন্ধা শুভ্র মঞ্জুরি, এখানে তাকে রজনীগন্ধার সাথে তুলনা করেছে। যে গাছে সে উঠেছে সে গাছের থেকেও সে তার গাছকে ছাড়িয়ে গিয়েছে, গাছকে অতিক্রম করে গেছে। সঙ্গে 2-3টা ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তার হাসি আর কথার অন্ত নাই, মানে অনেক কথাবার্তা বলতেছে, কথাবার্তা শেষ নাই। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম, অর্থাৎ হাতে বই, মনে হচ্ছে আমি পড়তেছি, কিন্তু আমার কান কিন্তু তার দিকে। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানসিকতা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না, অর্থাৎ ওই বাচ্চাদের সঙ্গে সে বাচ্চার মতোই কথাবার্তা বলতেছে, ছোটদের সঙ্গে অনায়াসে সে আনন্দে ছোট হইয়া গিয়েছে, অর্থাৎ সে যে বড় এটা তাকে দেখে বোঝা যাচ্ছে না। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলের গল্পের বই, তাহারও কোনো একটা বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েটাকে তাহারা ধরিয়া পড়লো, অর্থাৎ বাচ্চারা তাকে গল্প শোনানোর জন্য বলতেছে মেয়েকে। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে, অর্থাৎ ওই বাচ্চারা এই গল্প অলরেডি তার মুখ থেকে অনেকবার শুনছে।
মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝিলাম, সেই সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। অর্থাৎ এই গল্প এতবার শুনে মেয়েরা বোরিং হচ্ছে না, কারণ এই মেয়ের কণ্ঠকে বলেছে এটা হচ্ছে সোনা কণ্ঠ, এই সোনা কণ্ঠে যা শুনে সবই শোনা হয়ে উঠে, বুঝছো? তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। এরপর দেখো, তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়ে বেষ্টন করিয়াছে, তা তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাইতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চনামুট কিনিয়া খাইল। মানে সে চনামুট কিনে খাইছে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপর দেখো, মেয়েদের সঙ্গে নিতান্তই ছেলে মানুষের মতো করিয়াই কালহস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগলো। আমার প্রকৃতিতে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছ থেকে চনামুট চাইয়া লইতে পারলাম। অর্থাৎ অনুপমের খাইতে মনে চাচ্ছে। কি খাইতে মনে চাচ্ছে? ওই যে চনামুটটা, মানে চানাচুর। কিন্তু সে লজ্জায় খুঁজতে পারে না, হাত বাড়াইয়া দিয়ে কেন আমি আমার লোভ স্বীকার করিলাম না, অর্থাৎ কেন আমি বললাম না অপরিচিতা আমাকে একটু দাও, আমি খাই। কি খাই? কি? তোমার চনামুট। বুঝছো? কথা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে পড়াচ্ছি, ভালো করে বুঝো না বুঝি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপর খেয়াল করো, মা ভালো লাগা আর মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। অর্থাৎ মা ভালো লাগতেছে মেয়েটাকে, আবার খারাপও লাগতেছে। হ্যাঁ, গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ না। আমি একটা পুরুষ মানুষ, কিন্তু সে কোনো মানে পুরুষ মানুষ দেখলে যে একটা সংকোচ পাবে এরকম না। বিশেষত এমন লুবির মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহাইয়া বলিলেও ভ্রম হইবে না। ভ্রম মানে ভুল। এই মেয়েটাকে যদি বেহাইয়া বলি তাহলে ভুল হবে না। তার মনে হইলে এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না, অর্থাৎ এই মেয়েটার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় না। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়ের পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠতে পারতেছিলেন না। আচ্ছা, এরপর মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয় নাই বলো তো? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্রুত এই প্রশ্নটা সলভ করো তো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে বাহিরের ইয়ে করিও না, আমি বারবার বলতেছি, এটা কিন্তু বড় একটা গদ্য, এরপর আবার প্রশ্ন সলভ করাতে হবে। সো ব্যাপারটা কিন্তু অনেক প্যারা আছে। হ্যাঁ, তো ডিস্টার্ব করিও না। আচ্ছা, এটা হচ্ছে কি শিক্ষা হয়নি। হ্যাঁ, শিক্ষা হয়নি। এখানে অনেকেই বলবা যে বুদ্ধি হয় নাই, বাট এটা শিক্ষা হয় নাই, মনে রাখবা। হ্যাঁ, এমন সময় গাড়িতে একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী সেই স্টেশনে হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। অর্থাৎ ওই যে জেনারেল সাহেব যে আছে, তার ওই জেনারেল সাহেবের আরো কিছু লোকজন উঠবে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয় আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শেয়ারে লটকাইয়া আমাকে বললেন। অর্থাৎ শেয়ার বলতে বুঝায় মানে এটা হচ্ছে বেঞ্চ, মাথা, অর্থাৎ এই 2 মাথায় 2টা টিকিট লাগাই দিল। এই গাড়ির 2 বেঞ্চ আগ থেকে 2 সাহেব রিজার্ভ করা ছিল, আপনাদিকে অন্য গাড়িতে যাইতে হবে। অর্থাৎ অনুপমকে বলতে যে আপনারা অন্য গাড়িতে যান, এটা রিজার্ভ করা ছিল। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। অর্থাৎ অনুপম ব্যস্ত হয়ে গেছে যে সাহেব বলছে যে আমরা অন্য গাড়িতে যেতে হবে, সে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। মেয়েটি হিন্দিতে বলল, না আমরা গাড়ি ছাড়িব না। অনুপম কিন্তু নামার জন্য প্রস্তুত, নেমে যাচ্ছে। কিন্তু ওই মেয়ে, তার সিট না, সিট হচ্ছে অনুপমদের, বলছে না আমরা নামবো না। সে লোকটি রোখ করিয়া বলল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়ের চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমরা দুঃখিত। কিন্তু শুনি আমি কুলি কুলি করে ডাক ছাড়িতে লাগিলাম। অর্থাৎ মেয়েটি যখন ছাড়তেছে না তখন তারাও ভয় পেয়ে গেছে। মেয়েটি উঠিয়া 2 চোখ অগ্নি বর্ষণ করিয়া বলল, না আপনি যাইতে পারবেন না, যেমন আছেন বসিয়ে থাকুন। অনুপমকে বলল যে আপনি যেভাবে আসুন সেভাবে বসিয়ে থাকুন। বলিয়া সে ধারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগ থেকে রিজার্ভ করা ছিল, এ কথা মিথ্যা। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। ইতোমধ্যে আটদালি সমেত, মানে আটদালি সহ ইউনিফর্ম পরা সাহেব ধারের কাছে আসিয়া দাঁড়াইছেন। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাইবার জন্য আটদালিকে প্রথমে ইশারা করছিল। আটদালি বলতে পিয়ন যারা। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়ে কি কথা হইল জানে না। মানে তখন ওই তারা বলতেছে যে ঠিক আছে, আড়ালে নিয়ে গিয়ে বলছে যে এই মেয়ের সাথে পারা যাবে না, হ্যাঁ এই টিকিট থাক।
দেখা গেল মেয়েটি ছাড়িবার সময় অতীত হইলেও তার একটি গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চড়ামুট খাইতে শুরু করিল। আমি লজ্জা জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে এক হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগলো। অর্থাৎ একজন হিন্দুস্তানি বলতে বোঝানো হচ্ছে হিন্দুস্তানে বাস করে এমন একটা কুলি সে এসে ওই মেয়েদের জিনিসপত্র নামাচ্ছে। মা তখন আর থাকিতে পারলেন না, অর্থাৎ মেয়েটার পরিচয় জিজ্ঞেস না করে আর থাকতে পারলেন না। জিজ্ঞেস করলো তোমার নাম কি? মেয়েটি বলল আমার নাম কল্যাণী। শুনিয়া আমিও মা দুজনে চমকে উঠিলাম। তোমার বাবা তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তার মানে এই মেয়েকে বলতো, এই মেয়ে সেই কল্যাণী, এই মেয়ে সে অপরিচিত। এখন মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হচ্ছে অনুপম যে ট্রেনের মধ্যে এই মেয়ের উপর যে ক্রাশ খাইছে, তার কণ্ঠ শুনে তার যে প্রেমে পড়ে গেছে, তার রূপ দেখে অনুপম যে আশ্চর্য হয়ে গেছে, অনুপম কি জানতো এই মেয়ে যে কল্যাণী, অর্থাৎ এই মেয়ে যে সেই কল্যাণী যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল? বলো, জানতো? ইয়েস অর নো? ট্রেনের মধ্যে কি সে কি নিশ্চিত ছিল? মানে এইটার আগে, এতক্ষণের আগে সে যে ক্রাশ খাইলো, তার কণ্ঠের উপর ক্রাশ খাইলো, তাকে দেখে ফিদা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তাকে সে যে কল্যাণী এটা কি তার জানা ছিল? ইয়েস অর নো বলো তো? জানা ছিল? না। জানা ছিল না। তাহলে তুই বেটা যাচ্ছিস বিয়ে করার জন্য, পথে মধ্যে আরেকটা মেয়ের প্রেমে পড়ে যাওয়া, এটা লুচ্চামির লক্ষণ না? আমার বলো তো, কথা বলা বলুন। তুমি এখন বলো ভাই এটা তো সেই অপরিচিতা, এটা তো সেই কল্যাণ। ঠিক আছে ভাই, কিন্তু অনুপম তো জানে না। ধরো আমি তানভীর বিয়ে করতে যাচ্ছি, আমার বাপ মারে নিয়ে আমি যাচ্ছি মেয়ে দেখার জন্য। এখন আমি মেয়ে দেখতে গিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে বাসে আমার সাথে আরেকটা মেয়ের সাথে কথাবার্তা, আমি ওই মেয়েকে দেখে ফিদা। আমি কিন্তু যাচ্ছি আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য, আমি পথের মধ্যে দেখে ওই মেয়েকে দেখে ফিদা। তার মানে কি আমার ক্যারেক্টার ভালো? বলো ভালো? আমি তো যাচ্ছি আরেকজন, অনুপম কিন্তু যাচ্ছে কল্যাণীকে বিয়ে করতে, কিন্তু পথের মধ্যে আরেকটা মেয়ে দেখে সে যে কল্যাণী এটা কিন্তু সে জানে না। সে তার রূপ গুণ সবকিছু দেখে সে বিভোর। তাহলে পরবর্তীতে ঘটনাক্রমে দেখা যায় এটা আসলে সেই কল্যাণী। তাহলে বুঝছো অনুপম কোন চিজ, তার যে আসলে সমস্যা আছে এটা তুমি বুঝছো, ঘটনা বুঝছো? মানে আমার পয়েন্টটা কি তুমি বুঝতে পারছো কিনা, আমি কি বুঝাতে চাইছি? বুঝছো? এই জন্যই মেয়েরা বলে কি বেড়া মানুষ, বুঝছো? আচ্ছা, এখন মেয়েরা বলা শুরু করে বাদ দেন বেড়া মানুষ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করিলাম কেন? বললাম মাতৃআজ্ঞা। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, শুনি আমি এবং মা দুজনে, তিনি এখানকার ডাক্তার, তার নাম। তারপর কিছু, হ্যাঁ সবাই নামিয়ে গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়ে তারপরে আমি কানপুরে আসিয়াছি। অর্থাৎ তারপর মামা নিষেধ করছে, তারপর কানপুর। কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে, হাত জোর করেছি, অর্থাৎ হাত জোর করেছি মেয়েকে বিয়ে দেন, মাথা হেড করেছি মানে মাথা নিচ করেছি। শম্ভুনাথের হৃদয় গলেছে, শম্ভুনাথ এবার নরম হয়েছে। কল্যাণী বলে আমি বিবাহ করিব না। কল্যাণীকে কি বিয়ে করবো না? আমি জিজ্ঞেস করলাম কেন? বললো মাতৃআজ্ঞা। এই মাতৃআজ্ঞা বলতে বোঝানো হচ্ছে যে তার দেশপ্রেম। মাতৃআজ্ঞা বলতে বোঝানো সে নারী শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। হ্যাঁ, দেশের কল্যাণ সে নিজেকে নিয়োজিত করেছে। কি সর্বনাশ, সে পক্ষেও মাতুল আছে। মাতুল মানে হচ্ছে মামা। মামা বলতে এখানে বুঝায় বাধা। যেমন প্রথম বিয়ে হয় না, মামা ছিল বাধা, এই জন্য বলছে যে মামা মানে এই পক্ষ মাতুল আছে, অর্থাৎ এই পক্ষও কি মামা আছে। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে, সে মেয়েদেরকে পড়ায়, এই কাজে সে নেমেছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো কোন উপরের বাসি আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারে বাহিরে ডাক দিল। হ্যাঁ, তারপর দেখো এটা বাদ দাও। এরপর হচ্ছে আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোয়া হইয়া রইল। এখন আমার বয়স হয়েছে 23, তখন হইয়াছে তখন আমার বয়স ছিল 23, অর্থাৎ যখন ঘটনা ঘটছে তখন 23, যখন লিখতেছে তখন তার বয়স হচ্ছে কত? 27। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছে, অর্থাৎ মামাকে ছেড়ে আমি কানপুরে বাস করতেছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমার সঙ্গে আমাকে ছাড়তে পারেন না, অর্থাৎ মাও আমার সঙ্গে কানপুরে রয়ে গেছে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? দেখো তোমরা, মানে মানুষ যখন কোনো কিছু বয় না, আঙ্গুর ফল টক, যখন আঙ্গুর ফল যখন খাইতে পারে না তখন আঙ্গুর ফল কি টক। তখন বলতে তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করতেছি? না না, আমি তো বিবাহের আশা করি না। আমি শুধু শুধু কলকাতা থেকে কানপুর আসছি, শুধু শুধু মেয়ের বাপের কাছে মাথা নত করছি, শুধু শুধু দোষ স্বীকার করে নিছি। আমি তো বিবাহের আশা করি না। কে বলছে? কোনো কালেই না। দেখছো, এরপর কোনো কালেই না। তারপর দেখো আমার মনে আছে কেবল সেই একটি রাত্রি অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নাইলে দাঁড়াবো কোথায়? এই বছরের পর বছরগুলো আমি এখানেই আছি, অর্থাৎ আমি এই জায়গাতেই আছি, বুঝছো? অর্থাৎ আমি এখানেই আছি। দেখা যায় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু কাজ করিয়ে দিই। অর্থাৎ অনুপম কল্যাণী সে তো দেশের জন্য কাজ করতেছে, নারীদেরকে শিখাচ্ছে, তার কিছু টুকটাক কাজ আমি করে দিই। আর মন বলে এই তো জায়গা পাইয়াছি, ও গো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি, অর্থাৎ আমার ভাগ্য ভালো, আমি জায়গা পেয়েছি। ঠিক আছে,
তো বুঝতে পারছো বলো তো, কবিতাটাকে বুঝছো, সরি গল্পটাকে বুঝছো? তাহলে আমরা একটু প্রশ্ন সলভে যাইতে পারি মনে হয়, ঠিক আছে? গল্পটা বুঝছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এইবার চলো আমরা অপরিচিত কিছু বোর্ড প্রশ্ন দেখি, যেগুলো আমাদের 24-এ প্রশ্ন আসছে। ওকে, 2024-এ যে প্রশ্নগুলো আসছে আমরা একটু এই প্রশ্নগুলো সলভ করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর আসো এইটা। তো দক্ষ যজ্ঞ, আমরা বলছি যে অনুপম যখন বিয়েতে যখন যায় কল্যাণীদের বাড়ি, তখন বলে যে একেবারে দক্ষ যজ্ঞ। এখন এই দক্ষ যজ্ঞ, এটা ঢাকা বোর্ড 24 আসে। দক্ষ যজ্ঞ বলতে কি বোঝায়? যজ্ঞা অনুষ্ঠান, যজ্ঞা বলতে বোঝায় পূজা। যজ্ঞ মানে কি? সাধারণত পূজা বোঝায়। তাহলে বলো এটা হবে হট্টগোল, এরপর হচ্ছে শিব পূজা, বিপর্যয়। তো সে বলছে একেবারে দক্ষ যজ্ঞ, মানে যখন সে বিয়ে যাচ্ছে সেই অবস্থাটাকে বর্ণনা করার জন্য তো বলছে দক্ষ যজ্ঞ। এবার বলো, এটা আসে ঢাকা বোর্ড 2024, মানে যেই পরীক্ষাটা কিছুদিন আগে শেষ হইলো, অ্যাকচুয়ালি শেষ হয় নাই। এটা অটো পাসও না, এটা ফুল পাসও না, এটাই এক রকমের জিনিস, বুঝছো? এটাই এক রকমের পরীক্ষা। তো যাই হোক, এবার বলো এটা কি হবে? ভেরি গুড, এটা বুঝতে পারছে, হট্টগোল। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? হট্টগোল। কন্যার রূপ গুণের বর্ণনায় বিনুদা বলেছিলেন, বিনুদা কোনটা বলেছিলেন? হ্যাঁ, মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে। এবার বলো কোনটা বলেছিলেন? তো এখানে উত্তর করো। এখানে বুঝতে পারতেছো যে এখানে 2-3টা, একটা 2টা, সেটা বহুপদী। এখান থেকে কোনটা হবে বলো তো? তো বুঝতে পারতেছো যে মন্দ নহে এটা হবে, মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে এটা বলে নাই। তার মানে কি হবে বলো তো? 1 আর 2। তো যদি 1 আর 2 হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। ওকে, এটা আসছে ঢাকা বোর্ড 24। এরপর আসো দিনাজপুর বোর্ড 2024। এখানে বলছে অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়। তাহলে কি গরিবের কন্যা পছন্দ নয়, ধনীর কন্যা পছন্দ নয়, সুন্দর কন্যা, অসুন্দর কন্যা? বলো তো কোনটা হবে রাইট অ্যান্সার? বলো তো কি হবে? ভেরি গুড, তাহলে এটা হবে কি বলতো? উত্তর হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। আমরা বলেছি যে ধনীর কন্যা তার পছন্দ নয়। সানাই, ঢোল ও কাশি, এই 3টি বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান বাদকে কি বলে বলতো? মানে এই তিনটি এই সানাই, এই 3টি বাদ্যযন্ত্র একসাথে মিলে যে সাউন্ড তৈরি করে, যে সুরটা তৈরি করে, সেই সুরটাকে কি বলে বলো? তো সেই সুরটাকে বলে রসন চৌকি। ওকে, সেই সুরটাকে বলে রসন চৌকি। এটা কিন্তু আমরা অপরিচিত গল্পে পড়ে আসছি। সো এটার উত্তর হবে ক। ভেরি গুড। আচ্ছা, এটা আসছে রাজশাহী বোর্ড 2024। অপরিচিত গল্প অনুভবের আসল অভিভাবক কে? রাজশাহী বোর্ড 2024। এটা তো ইজি প্রশ্ন, এটা প্রথম ক্লাসে বলছে। তার আসল অভিভাবক তার মামা। আর সে কার হাতে মানুষ? সে হচ্ছে তার মার হাতে মানুষ। তাহলে মার হাতে মানুষ, কিন্তু আসল অভিভাবক তার মামা। ওকে, আচ্ছা এরপর আসো আমরা একটা দেখি। তো এইখানে বলা হচ্ছে যে, বলছে যে পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভাঙতে যেতে বসছে, মানে পলাশের বিয়ে ভেঙে যেতে। তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো। তাহলে এখানে বলতো পলাশের যেই বাবার সাথে অপরিচিত গল্পের কার মিল আছে বলতো? অপরিচিত গল্পের কার মিল আছে বলো? মামার মিল আছে, মামা। হ্যাঁ, আর অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপম ছিল ব্যক্তিত্বহীন, আর এখানে আমরা পলাশকে দেখতে পাই সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। ফাইন, আমরা প্রশ্ন সলভ করি। এটা ময়মনসিংহ বোর্ড 2024 আসা প্রশ্ন, এগুলো উদ্দীপকটা আসছে। উদ্দীপকে পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় বলো? অনুপমের মামা। ভেরি গুড, এটাই হবে, কারণ অনুপমের মামা ওইভাবে বিয়ে ভেঙে দিয়েছে। এরপর বলছে উদ্দীপকে পলাশের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিত গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙত না? তাহলে ময়মনসিংহ বোর্ড 2024 আসছে কোন বৈশিষ্ট্যটা যদি থাকে অনুপমের মধ্যে তাহলে বিয়ে ভাঙত না? কি? দায়িত্ব জ্ঞান? না, এটা হবে না। সুশিক্ষা? না। অনুগত্য? না। এটা হচ্ছে কি? ব্যক্তিত্ববোধ। ওকে, এটা আমি বলেই দিয়েছি যখন উদ্দীপকটা পড়িয়েছি। উত্তর হচ্ছে খ। এরপর চট্টগ্রাম বোর্ড 2024 বলছে অপরিচিত গল্প কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? তাহলে আমরা মাত্রই পড়ে আসছি যে কানপুরে গাড়ি এসে থামলো, তার মানে কানপুরে এসে নামছে, কারণ কল্যাণীর বাড়ি হচ্ছে কি? কানপুরে। ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা নাই, চট্টগ্রাম বোর্ড 2024। এটা কে বলেছেন? এটা বলেছেন কে বলো? মামা, সরি শম্ভুনাথ বাবু, যে ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা নাই। অনুপম তার মামাকে ফল্গুর বালির বলার কারণ কি? ফল্গু হচ্ছে একটা নদী, যেই নদীটা আসলে কি থাকে? বালির আস্তরণ আর নিচে পানি। তো এইটা মূলত সে এটা কি বুঝানো যায় যে নদীর মতো গতিশীল হবে না। দয়া ও মায়াহীন? না। দয়া ও মায়াহীন বলতে নদীর সাথে কেন তুলনা করবে? লুবি প্রকৃতির? না। লুবি প্রকৃতির বলতে হলে সেটা নদীর সাথে কেন তুলনা করবে? নদী তার লুবি না। তার মানে কি? পরিবারের সর্বময় কর্তা, অর্থাৎ সর্বময় কর্তা বুঝাতে মূলত এটা ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো এটা আসছে বরিশাল বোর্ড 2024। এখানে বলছে সোহেলিয়া নামে একটা মেয়ে সোহেলিয়ার বিয়েতে অতিরিক্ত বরযাত্রার আপ্যায়নে বিঘ্ন ঘটায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের তুমুল বাকবিতণ্ডা হয়। এতে সোহেলিয়ার বাবা এমন বরপক্ষের সঙ্গে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। এখন বলো তো এখানে
সোহেলির যে বাবা, সোহেলির বাবার সঙ্গেও আমাদের অপরিচিতা গল্পে কার মিল আছে বলতো? সোহেলির বাবার সঙ্গে অপরিচিতা গল্পের কার মিল আছে বলো? সোহেলির বাবার সঙ্গে অপরিচিতা গল্পের কার মিল আছে দেখো, বলতে পারো কিনা? উত্তর হচ্ছে শম্ভুনাথ। কারণ আমরা দেখেছি শম্ভুনাথ যখন দেখেছে যে অনুপমরা তারা এই গহনা চেক করতেছে, এজন্য তখন তিনি বিয়ের দিনই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিয়ে দিবেন না। সুতরাং বুঝতে পারতেছ, ভেরি গুড, উত্তর হচ্ছে কি শম্ভুনাথ। হ্যাঁ, এটা বুঝতে হবে যে কার কার ক্যারেক্টারটা। তো এখানে বলছে যে উদ্দীপকের সোহেলির বাবার সঙ্গে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? সেটা খুব সিম্পল, এটা হচ্ছে কি শম্ভুনাথ সেনের। ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো উদ্দীপকের সোহেলির বাবা এবং অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার কন্যা সম্প্রদায়ের অসম্মতির কারণ কি? তো আমরা দেখেছি যে সোহেলির বাবা বিয়ে ফিরিয়ে দিয়েছেন কারণ অনেক হট্টগোল হয়েছে, হ্যাঁ, বাকবিতণ্ডা হয়েছে। তার মানে হ্যাঁ, এটা একটা তীব্র ক্ষোভ, অর্থাৎ তাদের উপর একটা ক্ষোভ তৈরি হয়েছে বা একটা রাগ তৈরি হয়েছে, একটা অভিমান তৈরি হয়েছে, ঠিক আছে। আত্মমর্যাদা বোধ, ঠিক আছে, আত্মমর্যাদা বোধ, অর্থাৎ এটা তাদের আত্মমর্যাদা বোধ, এটার সাথে যায় না। তার মানে সঠিক উত্তর হবে 1, 2, 3, তিনটাই এখানে রাইট অ্যান্সার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তাহলে আমাকে বলো তো, আমি তোমাদেরকে 24-এর প্রশ্নগুলো সলভ করে দিলাম, পুরো গল্পটা ভেঙে ভেঙে বুঝালাম। বাকি যতগুলো তোমরা সিকিউ এমসিকিউ পাও সবগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, তাহলে হোপফুলি পারবা। সো বলো তো যে তোমাদের কাছে এইটা ক্লিয়ার কিনা, এই গল্পটা পুরো গল্প তোমাদের কাছে ক্লিয়ার কিনা, প্লিজ বলো তো ভাইয়েরা। তোমরা কি বুঝতে পেরেছো অপরিচিত গল্পটা কেমন লেগেছে? এই যে 2টা ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আমি চেষ্টা করেছি খুব ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন পড়ানোর জন্য, এবং এমসিকিউ গুলো একদম ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।